আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান, ইসরায়েল, আমেরিকাকে মোকাবেলার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ এবং সামরিক বাহিনী গঠিত হয়েছে। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও ইরান, এই ৬ দেশ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং লেবানন থেকে ইসরায়েলকে যেভাবে পরাজিত করেছে সেভাবেই ইসরায়েল এবং আমেরিকাকে পরাজিত করতে হুঙ্কার দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিদ্রোহীদের দাপটের মুখে সিরিয়া, আসাদের সরকারের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহর। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। এবার নরেন্দ্র মোদীকে বোমা হামলা দিয়ে হত্যা করার হুমকি। গাজায় নির্মম গণহত্যা, তাঁবুতে ফিলিস্তিন শরণার্থী জীবন্ত পুড়ে হত্যা করেছে ইসরায়েল। এবার মোদীকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র, বলেছে বিজেপি। মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার হুমকি দিল ইরান। সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিনে ১৩৮ বিমান হামলা রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, সকালে ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি হামলা করে উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিদ্রোহীর দাপটের মুখে সিরিয়া, আসাদের পাশে থাকার বার্তা হিজবুল্লাহর। সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে একের পর এক শহর নিয়ন্ত্রণ হারাচ্ছে বাশার আল আসাদ সরকার। আর এই বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থী হিজবুল্লাহ। তবে বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন সরকারি বাহিনীর যোদ্ধারা। গত বুধবার সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহীরা। ৩ দিনের মাথায় শনিবারে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীদের এই দলটির নেতৃত্বে দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামসে, HTS। এক দশকের বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহ নতুন প্রধান নাইম কাসেম সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে অটুট থাকার সমর্থন করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, তিনি বলেছেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। এদিকে আলেপ্পো শহর দখল করে এরই মধ্যে গোষ্ঠীটি মধ্যাঞ্চলে হামা শহর হামায় নিয়ন্ত্রণ নিয়েছেন। সিরিয়া মধ্যাঞ্চলে হামা শহর দখলে নিয়েছে দেশটি। বিদ্রোহীরা শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এই ঘোষণা দিয়েছেন। দ্রুততম সময়ে 2 শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার মিত্র বাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্যে সিরিয়ার সংকটকেও আরো তীব্র করেছে। সূত্র পাস টুডে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের 15তম প্যাকে প্রস্তাব আটকে দিয়েছে জোটের 2 সদস্য সেনা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনৈতিক বরাদ দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সর্বশেষ দফায় প্যাকেজ প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বহন লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল, কিন্তু দুটো দেশ তাতে আপত্তি জানায়। অবশ্য এই দুটি দেশের নাম উল্লেখ করেনি রয়টার্স। তবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, বিরোধিতার দুটি দেশ হচ্ছে লাটভিয়া এবং লিথুনিয়া। খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা প্রস্তাব আটকে দেওয়ার অন্যতম কারণ হলো রাশিয়ার তেলজাত পণ্য সরবরাহ। তবে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি। যদিও ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করেছিল, কিন্তু চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি অন্য কোনো সরবরাহকে খুঁজে না পায় নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে। এই কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে। সূত্র পাস টুডে, SIBMAR। নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম। বার্তাটি রাজস্থানের আজমের এলাকা থেকে এসেছে বলে চিন্তা করেছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে বার্তায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ করা হয়েছে এবং মোদীকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা প্রাথমিকভাবে তদন্তকারী ধারণা করেছেন। অভিযুক্ত মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এমন বার্তা পাঠাতে, তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলমান রয়েছে। গাজায় নির্মম গণহত্যা, তাঁবুতে ফিলিস্তিনি শরণার্থীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইসরায়েল। ইউরো মেডিটোরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী গাজায় খান ইউনিসের এক দল ফিলিস্তিনি শরণার্থীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। মানবাধিকার সংস্থাটি আরো বলেছে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইসরায়েল সেনাবাহিনী খান ইউনিসের মাউআসি এলাকায় সরাসরি শরণার্থীদের তাঁবুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে 20 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই ছিল শিশু। এছাড়া আরো 18 জন আহত দগ্ধ হয়েছেন। এর আগে আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের হত্যার ক্ষেত্রে দখলদার ইসরায়েল কোনো কিছুই পরোয়া করছে না। গাজা যুদ্ধে 1 বছরে বেশি সময় পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনী গণহত্যা থামায়নি। তাঁবুসহ নানা ধরনের অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং শরণার্থী শিবিরের গুলোকে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। এর ফলে বর্তমান ফিলিস্তিনি শহীদের সংখ্যা দাঁড়িয়েছে 44,000, ছাড়িয়ে গেছে আহতদের সংখ্যা লক্ষাধিক। মোদীকে টার্গেট করে ভারতে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র, বলেছে বিজেপি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের ডিপ স্টেটের কিছু শক্তি বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আর এখানে টার্গেট দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ এমন অভিযোগ তুলল বিজেপি। গত 2 দশকে নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে, তবে নানা মত পার্থক্য বিরক্তি সত্ত্বেও উভয় সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেছে। এমন সময় বিস্ফোরকে অভিযোগ তুলল বিজেপি। সম্প্রতি আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে বিজেপি সরকার দুর্নীতি সংশ্লিষ্ট নানা ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অর্গানাইজ ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্টে OCCRP। বিজেপি বলেছে মোদীকে দুর্বল করার জন্য আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে কথিত ঘনিষ্ঠতার উপর একতাবদ্ধ নিবন্ধ করা হয়েছে। সরকার কর্মকর্তা কয়েক বিলিয়ন ডলার ঘুষ দেওয়া এবং বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত গৌতম আদানির বিরুদ্ধে কিছুদিন আগে এমন সমর জারি করা হয়েছিল। এদিকে ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে মোদীকে টার্গেট করে ভারতে অস্থিতিশীল করাই ডিপ স্টেটের স্পষ্ট উদ্দেশ্য। এই এজেন্ডার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পুরনো OCCRP মাধ্যম হিসেবে কাজ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে থাকে, কিন্তু প্রতিষ্ঠানের সম্পাদকীয় সিদ্ধান্ত নির্দেশনাকে প্রভাবিত করে না। ভারতের ক্ষমতাসীন দল এ ধরনের অভিযোগ করবে, এটাই হতাশাজনক। মোদীকে টার্গেট করে ভারতে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র, বলেছে বিজেপি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের ডিপ স্টেটের কিছু শক্তি বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আর এখানে টার্গেট দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ এমন অভিযোগ তুলল বিজেপি। গত 2 দশকে নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে, তবে নানা মত পার্থক্য বিরক্তি সত্ত্বেও উভয় সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেছে। এমন সময় বিস্ফোরকে অভিযোগ তুলল বিজেপি। সম্প্রতি আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে বিজেপি সরকার দুর্নীতি সংশ্লিষ্ট নানা ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অর্গানাইজ ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্টে OCCRP। বিজেপি বলেছে মোদীকে দুর্বল করার জন্য আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে কথিত ঘনিষ্ঠতার উপর একতাবদ্ধ নিবন্ধ করা হয়েছে। সরকার কর্মকর্তা কয়েক বিলিয়ন ডলার ঘুষ দেওয়া এবং বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত গৌতম আদানির বিরুদ্ধে কিছুদিন আগে এমন সমর জারি করা হয়েছিল। এদিকে ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে মোদীকে টার্গেট করে ভারতে অস্থিতিশীল করাই ডিপ স্টেটের স্পষ্ট উদ্দেশ্য। এই এজেন্ডার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পুরনো
ওসিপিআরপি মাধ্যম হিসেবে কাজ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে থাকে, কিন্তু প্রতিষ্ঠানের সম্পাদকীয় সিদ্ধান্ত নির্দেশনাকে প্রভাবিত করে না। ভারতের ক্ষমতাসীন দল এ ধরনের অভিযোগ করবে, এটাই হতাশাজনক। এবার সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিন 138 বিমান হামলা রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরো কয়েকটি বসতি দখল করে নিয়েছে রাশিয়া। একদিনে ইউক্রেনের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে 138 বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এদিকে এরই মধ্যে ইউক্রেনের 42,50,00,000 নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাঝে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার দাবি করলেও মস্কোর সাম্প্রতিক লাগাতার আক্রমণ কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ। বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের আরো একটি বসতি স্থান দখল করে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দোনেৎস্ক অঞ্চলের ক্রাইসিস ইয়ার এবং লুঘানস্ক অঞ্চলের নেভাস্কোর বসতি নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন বাহিনী। গেল একদিন ইউক্রেন বাহিনী তাদের ঘাঁটিকে লক্ষ্য করে 138টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এরই মধ্যে 17টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে কুপিয়ানস্ক এবং পকরোভস্কের দিকে লড়াই চলছে বলে জানিয়েছেন পুতিন বাহিনী। সূত্র ইন্ডিয়া টুডে। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। একই সঙ্গে সিরিয়াতে এই আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্স যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে ইরানের মিত্ররা এই সংঘাত জড়িয়ে পড়েছেন। এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ভয়ঙ্কর আকার যুদ্ধ রূপ নিয়েছে। এ নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এদিকে ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স।